আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক। রোহিঙ্গা প্রত্যাবাসন ও তিস্তা ইস্যুতে সহযোগিতা করতে আগ্রহী বেইজিং। সংবলিত একটি যৌথ ইস্তেহার যেটি আপনারা খুব শীঘ্রই পাবেন পাবলিকে। সেখানে এই পুরো সফরের বিস্তারিত যে আন্ডারস্ট্যান্ডিং গুলো আছে, যেটা ঐক্যমত্য আছে, সেই কনসেনসাস গুলো তুলে রাখা। মাদক নির্মূলে সংসদে উঠবে আইনের সংশোধনী, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ জামাত আমিরের। একটা দেশে যদি মানুষের জীবনের নিরাপত্তাই না থাকে, এটা কিসের সহজ? আইনের কার্যকর প্রয়োগের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে একটি শক্তিশালী মাদক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। রাজনীতির চেয়ে অর্থনীতিকে গুরুত্ব দিতে চায় সরকার, মনে করেন রাজনীতিক ও বিশ্লেষকরা। গণভোট ইস্যুতে বিরোধীদের অবস্থানে একতরফা বার্তা দিচ্ছে জনগণকে। গণভোটের ইস্যুটাকে আননেসেসারি একটা বিতর্কের মধ্যে না এনে শুরুটা হতে পারত রাজনীতি দিয়ে। বিএনপির আইস ব্রেকিং যাত্রাটা সেটা হয়নি। পুরো সংস্কার প্রক্রিয়াটা দীর্ঘায়িত হবার জন্য এটাও সরকারের বিরুদ্ধে একটা ক্যাম্পেইন অর্গানাইজ করার ক্ষেত্রে এটাও কিন্তু একটা ক্ষেত্র এটা তৈরি করে দিচ্ছে। পবিত্র আশুরার দিন হোসনি দালান থেকে বের হলো ঐতিহাসিক তাজিয়া মিছিল। কারবালার মর্মান্তিক ঘটনা স্মরণে শিয়া সম্প্রদায়ের মাতম। ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে প্রায় 250। উদ্ধার অভিযানের সক্ষমতার অভাব, যোগ দিয়েছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের কর্মীরা। চীন সফরের শেষ দিনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। বৈঠক শুরুর আগে শুভেচ্ছা বিনিময় করেন তারা। স্থানীয় সময় সকাল 10:30টায় চাইনিজ গ্রেট হল অব দ্য পিপলসে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেন চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজি। পরে চীনের ঐতিহাসিক তিয়ানানমেন স্কয়ারে অবস্থিত মনুমেন্ট টু দ্য পিপলস হিরোজে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশের সরকার প্রধান। চীনের বিপ্লবী বীরদের প্রতি জানান গভীর শ্রদ্ধা। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সহ সফর সঙ্গীরা। এর মাধ্যমে প্রধানমন্ত্রীর চীন সফর শেষ হলো। বিকেলে দেশের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। আগামী 2-1 দিনের মধ্যে মাদক প্রতিরোধ আইনের সংশোধনী সংসদে উপস্থাপন করা হবে, আর চলতি অধিবেশনেই তা পাশ করা হবে। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার এবং পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসের আলোচনা সভায় এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। মন্ত্রী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অনেকটা ঢাল তলোয়ারবিহীন নিধিরাম সর্দার, তাই সংস্থাকে শক্তিশালী করতে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার। তিনি বলেন, আধুনিক যুগে পুরাতন আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, দরকার নতুন আইন প্রয়োগের পাশাপাশি প্রতিরোধী সর্বোচ্চ উপায় বলে মনে করছেন তিনি। জানান, সরকার যেখানে প্রয়োজন মনে করবে মাদক আইনের নিষ্পত্তি ট্রাইব্যুনাল গঠন করা হবে। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, পশ্চিমবঙ্গে নির্বাচনের পর সীমান্তে পুশিন চেষ্টা হচ্ছে, তবে একজনও বাংলাদেশে অনুপ্রবেশ করতে পারেনি। এ সময় সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফেরানো নিয়ে মন্ত্রী জানান, বাংলাদেশ থেকে এ সংক্রান্ত সব ধরনের কাগজপত্র পাঠানো হয়েছে, তবে সংযুক্ত আরব আমিরাতের তরফ থেকে এখনো কোনো জবাব মেলেনি। মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার এমন একটি সমস্যা যা শুধুমাত্র আইন প্রয়োগের মাধ্যমে মোকাবেলা করা সম্ভব নয়। আইনের কার্যকর প্রয়োগের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে একটি শক্তিশালী মাদক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেও ব্যর্থ হয়েছে, ধর্ষণ ও হত্যা সহ নানা অপরাধ বৃদ্ধি পেয়েছে, এমন দাবি করেছেন জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর আল ফালা মিলনায়তনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে এ কথা বলেন তিনি। শফিকুর রহমান বলেন, একটা দেশে যদি মানুষের জীবনের দাম নেই, সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় দেশের মানুষ সরকারের কর্মকাণ্ডে হতাশ। স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয় বাদে সব মন্ত্রণালয়ের খোঁজ রাখেন। অভিযোগ করে বিরোধী দলীয় নেতা বলেন, তার নিজের দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রতিনিয়ত অবনতি হচ্ছে। জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদ নতুন পুরাতন নয়, যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে জামায়াত ইসলামী সোচ্চার ভূমিকা পালন করবে। দেশের জনগণকেও সর্বদা ফ্যাসিবাদ ও ফ্যাসিজমের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। একটা দেশে যদি মানুষের
জীবনের নিরাপত্তাই না থাকে, এটা কিসের সমাজ? এটা তো সমাজের প্রথম শর্ত, যে এখানে মানুষের জীবনের নিরাপত্তা থাকবে। দুর্ভাগ্য যে আমাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রীও আছে, তিনি সকল মন্ত্রণালয়ের দায়িত্ব সংসদের ভিতরে পালন করেন যখনই সুযোগ পান, কিন্তু তার কোন মন্ত্রণালয় এইটার দিকে নজর দেওয়ার কোনো সুযোগ নেই। এই সরকারের প্রধান দুর্বলতা রাজনৈতিক ক্ষেত্রে। গণভোট ইস্যুতে বিরোধী দলকে আস্থায় আনতে না পারার ফলে একতরফা বক্তব্য পাচ্ছে জনগণ, এমনটা মনে করছেন রাজনীতিবিদ ও বিশ্লেষকরা। তাদের মতে রাজনীতির চাইতে অর্থনীতিকে গুরুত্ব দিতে চাচ্ছে বিএনপি সরকার, কিন্তু অর্থনীতি ও রাজনীতিকে সমান গুরুত্ব দিয়ে ভারসাম্য তৈরি করতে না পারলে বিরোধীরা রাজপথের কর্মসূচির মাধ্যমে জনমত তৈরি করতে পারে মনে করছেন বিশ্লেষকরা। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। শপথ করিতেছি যে আমি আইন। গেল 12 ফেব্রুয়ারি নির্বাচনে 2/3 আসন নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। এরই মধ্যে নতুন সরকারের 4 মাস অতিবাহিত হয়েছে। ত্রয়োদশ সংসদের দ্বিতীয় তথা বাজেট অধিবেশন চলছে। সংসদীয় গণতন্ত্রের যাত্রায় কেবল এই সময়ের প্রাপ্তি, এমন অভিমত রাজনীতিবিদ ও বিশ্লেষকদের। গণতান্ত্রিক উত্তরণের পথে তাদেরকে হাঁটতেই হতো এবং তারা হাঁটছে। নতুন যুগের পার্লামেন্টের সেরকম মনে হয় নাই। তার প্রমাণ কি? তার প্রমাণ হলো যে এই পার্লামেন্ট একদিনের জন্য এই যে আমেরিকার সাথে যে চুক্তিটা হলো, এই চুক্তিটা তারা আলোচনাই করলেন না। সরকার চেষ্টা করছে একটা কাজের একটা সংস্কৃতি তারা গড়ে তোলার জন্য। সরকার প্রধানের চলাফেরা, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তিনি একটু লো প্রোফাইলে চলবার চেষ্টা করছেন, ব্যয় সংকোচের যে একটা তৎপরতা, এগুলো বলতে পারেন আগের তুলনায় মানুষ অনেক বেশি ইতিবাচকভাবেই এটাকে দেখছে। এই দুইজনই মনে করছেন রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েছে নতুন সরকার, যার মূলে জুলাই সনদ ও গণভোটের রায়, যেখানে বিরোধী দলকে সংসদে কিংবা সংসদের বাইরে একতরফা কথা বলবার সুযোগ করে দিয়েছে ক্ষমতাসীনরাই। আর সরকার সামাজিক বা অর্থনৈতিক সূচকগুলোতে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপে সরকার যেটুকু স্কোর করতে পারছে, রাজনৈতিক ক্ষেত্রে আমি দেখছি সরকার অনেকখানি পিছিয়ে পড়ছে। বিএনপি কথা দিয়ে কথা রাখছে না, বিএনপি তার অঙ্গীকার থেকে সরে আসছে কিনা, এই প্রশ্নগুলো বিরোধী দল কিন্তু বলবার সুযোগ পাচ্ছে এখন। আর এই পুরো সংস্কার প্রক্রিয়াটা দীর্ঘায়িত হবার জন্য এটাও সরকারের বিরুদ্ধে একটা ক্যাম্পেইন অর্গানাইজ করার ক্ষেত্রে এটাও কিন্তু একটা ক্ষেত্র এটা তৈরি করে দিচ্ছে। গণভোটের ইস্যুটাকে আননেসেসারি একটা বিতর্কের মধ্যে না এনে শুরুটা হতে পারত রাজনীতি দিয়ে। বিএনপির আইস ব্রেকিং যাত্রাটা সেটা হয়নি। এটাই বিএনপির সবচেয়ে বড় ব্ল্যাক স্পট বলে আমি মনে করি। আজ পবিত্র আশুরা কারবালার মর্মান্তিক ঘটনার স্মরণে রাজধানীর ঐতিহ্যবাহী হোসাইনি দালান, ইমামবাড়া ও মোহাম্মদপুর শিয়া মসজিদ থেকে তাজিয়া মিছিল বের হয়েছে। সকাল 10টার পর ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল বের হয়। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে 63টি মিছিল একত্রিত হয়ে হোসেইনি দালান থেকে মূল মিছিল শুরু হয়। মিছিলটি হোসেইনি দালান থেকে বক্সিবাজার, নিউ মার্কেট, জিগাতলা হয়ে ধানমন্ডি গিয়ে শেষ হবে। শিয়া সম্প্রদায়ের নানা শ্রেণী পেশার মানুষ মিছিলে অংশ নিয়েছেন। মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ করতে সকলের সহযোগিতা কামনা করছেন তারা। এদিকে তাজিয়া মিছিলকে কেন্দ্র করে হোসেনি দালান সহ আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে রাজধানীর মোহাম্মদপুর শিয়া মসজিদ সকাল 9টার দিকে আরেকটি তাজিয়া মিছিল বের করা হয়েছে। মিছিলটি বের হয়, মিছিলে শিয়া সম্প্রদায়ের মানুষেরা যোগ দেন। কালো পোশাকে যোগ দেওয়া নারী, পুরুষ ও শিশুদের নানা ধরনের মাতম করতে দেখা যায়। আয়োজকরা জানান আসাদ গেট, মানিক মে এভিনিউ থেকে ফার্ম গেট হয়ে মিছিলটি নাখালপাড়া গিয়ে শেষ হবে। আয়োজকরা জানান কারবালার প্রান্তরে শহীদদের স্মরণে শোক পালন করেছেন তারা। মিছিলটি নির্বিঘ্নে শেষ করতে আইন শৃঙ্খলা বাহিনী বাড়তি নিরাপত্তা জোরদার করেছেন।